আসসালামু আলাইকুম। ইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা। 24 মে থেকে নেওয়া হবে পরীক্ষা। পিলখানা ট্র্যাজেডির 1 যুগ আজ। এত বছরেও বিচারের রায় কার্যকর না হয় ক্ষোভ স্বজনদের। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ নিতে তরুণদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এবং নিবন্ধন জালিয়াতির অভিযোগ রংপুরের নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজের বিরুদ্ধে। অনিশ্চয়তায় বাংলাদেশ ও নেপালের 250 শিক্ষার্থী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আগামী 24 মে থেকে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, 2019 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ স্থগিত পরীক্ষা এবং 2018 সালের মাস্টার্স শেষ পর্ব সহ অন্যান্য সব প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা 24 মে থেকে শুরু হবে। এছাড়া 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী 8 জুন থেকে। নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত হওয়া পরীক্ষার বিস্তারিত সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। আজ 25 ফেব্রুয়ারি, পিলখানা ট্র্যাজেডির 1 যুগ। ইতিহাসের নারকীয় এই হত্যাকাণ্ডের 12 বছর পেরিয়ে গেলেও এখনও বিচারের রায় কার্যকর না হওয়ায় আক্ষেপ নিহতদের স্বজনদের। সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ক্ষোভ প্রকাশ করেন তারা। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। 2009 সালের এই দিনে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তৎকালীন বিডিআরের কিছু বিপদগামী সৈনিক। এই ঘটনায় শহীদ হন 57 জন সেনা কর্মকর্তা সহ তাদের স্বজনরা। তাদের একজন মেজর মমিনুল ইসলাম সরকার, তার স্ত্রী সানজানা সোনিয়া জোবাইদা ওই নারকীয় ঘটনার ঠিক 11 দিন পরই জন্ম দেন তাদের প্রথম সন্তান সাদাকাতকে। সন্তানের মুখ দেখার সুযোগ হয়নি বাবার। ছবি ছাড়া তো কিছুই না, বাট ওর প্রতিটা মুহূর্ত কেমন কাটে, বাবার কথা যখন ওঠে ফ্যামিলিতে আমরা বলি, ও কেমন ফিল করে সেটা আমরা রিয়েলাইজ করতে পারি। আমার বাবা আমাকে দেখেনি, তো আমি আমার বাবাকেই অনেক মিস করি। পিলখানা হত্যাকাণ্ডের 12 বছর পার হলেও দোষীদের বিচারের রায় কার্যকর না হওয়ায় আক্ষেপ জানান স্বজনরা। না খালি শুনি বিচার হবে, আর বিচার হইলেও তো আমি আর ফিরে পাবো না আমার সন্তান। শহীদ পরিবারের যে আমাদের যেই ভাঙনটা হয়ে গেছে, এই ক্ষতিপূরণটা তো কেউ দিতে পারবে না। আর এটা এমন একটা কমতি, এটা কখনো সারা জীবন দিয়ে ফিল আপ করা যাবে না। এখন পর্যন্ত কোনো বিচার হয়নি, কিছু হয়নি। এটা খুবই আনফেয়ার। আসলে এরকমটা আশা করিনি। এটা ঠিক না, ঠিক হচ্ছে না। যার গিয়েছে সেই জানে, সেই বোঝে আলটিমেটলি। এর আগে সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব। পরে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 বাহিনীর প্রধান। দিবসটি উপলক্ষে বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলও শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলাটির সাক্ষ্য গ্রহণ 1 যুগেও শেষ করা যায়নি। ফলে হত্যা মামলায় খালাস পাওয়ার পরও মুক্তি মিলছে না প্রায় 300 আসামির। মামলার এই ধীরগতির জন্য রাষ্ট্রপক্ষকে দুষছেন আসামিপক্ষ। তবে হত্যা মামলাটি আইন কোর্টের রায়ের পর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এদিকে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন জানিয়েছেন, আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে হত্যা মামলার শুনানি শুরু করার আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত হুমায়ুন চিস্তি জানাচ্ছেন। বহুল আলোচিত পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় 850 জনের বিরুদ্ধে মোট 3টি মামলা করা হয়। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2টি মামলা একসাথে নিষ্পত্তির জন্য গেজেট প্রকাশিত হয়, আর বিদ্রোহের বিচার হয় বিজিবির নিজস্ব আইনে। হত্যা মামলায় বিচারিক আদালতের পর হাইকোর্টেও বিচার শেষ হয়েছে, কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কোনো অগ্রগতি নেই।
গত 12 বছরে 1264 জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে মাত্র 180 জনের। বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনো বিচারের প্রক্রিয়ায় আছে। এই পর্যন্ত মাত্র 180 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে। এই গতিতে চললে আরো 10 বছর এই মামলার বিচার কার্য শেষ হবে না। এবং যে আসামিরা খালাসপ্রাপ্ত হয়েছে আজ থেকে 10 বছর আগে, সে আসামিরাও নির্দোষ হওয়া সত্ত্বেও শুধু বিস্ফোরক মামলাটি থাকার কারণে তারা মুক্তিও পাচ্ছে না। আমরা মনে করি যে রাষ্ট্রপক্ষের একটি কৌশল হতে পারে। বিচারিক আদালতে কি কারণে দেরি হচ্ছে সেটা তো আমি কিছু জানি না। ট্রায়াল কোর্টের ব্যাপারে আমি কিছু করতে পারি না। ওইখানে আলাদা লয়ার আছে, আলাদা করেন। আমাকে যদি সরকার নির্দেশনা দেয় সেই ক্ষেত্রে আমি ট্রায়াল কোর্টে মামলা যেতে পারি। এদিকে হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া 152 আসামির মধ্যে 139 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে 2017 সালের 27 নভেম্বর রায় দেয় হাইকোর্ট। এছাড়া 185 জনকে যাবজ্জীবন, 228 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও 287 জনকে খালাস দেওয়া হয়। গত বছরের 8 জানুয়ারি 29,059 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ের সত্যায়িত কপি তোলাসহ আপিল আবেদন করতে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা নিয়ে বিড়ম্বনায় পড়েন আসামিরা। পরে প্রধান বিচারপতির কাছে আবেদনের প্রেক্ষিতে রায়ের একটি সত্যায়িত কপি দিয়ে সব আসামি আপিলের সুযোগ পান। পূর্ণাঙ্গ পেপার বুক দিয়ে 66,000 পৃষ্ঠার একটি আপিল, যেটা 140টা ভলিউম হয়েছে, সেটা আমরা ফাইল করি 9 জন আসামির পক্ষে। পরবর্তীকালে সেটাকে ব্যবহার করে মাননীয় প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে আমরা ওই 48টা আপিল আমরা ইতিমধ্যে 203 জন আসামির পক্ষে আমরা ফাইল করেছি। আশা করছি হয়তো এই বছর শেষের দিকে আসতে পারে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোনো বিশেষ বেঞ্চ হবে না। ওনারা যে বেঞ্চগুলো আছেন রেগুলার বেঞ্চ, সেটাই শুনানি হবে। চেম্বারের কাছে আমরা দরখাস্ত করবো, উনি এটা ডেটাটা ফিক্স করে দেবেন। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারান। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিচারের জন্য রাজধানীর কারা অধিদপ্তর মাঠে স্থাপন করা হয় অস্থায়ী এজলাস। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে নেপথ্যের অপরাধীদের আড়াল করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘটনার সঠিক তদন্ত করেনি বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী এ অভিযোগ করে বলেন, পরিকল্পিত এ হত্যাকাণ্ডের সাথে ক্ষমতাসীনদের অনেকেই জড়িত ছিলেন। নেপথ্যের নায়কদের বাঁচাতেই এই ঘটনার তদন্ত আলোর মুখ দেখেনি বলে দাবি করেন তিনি। রাষ্ট্র ক্ষমতায় গেলে এ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে পুনরায় বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে। দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। যে তদন্তগুলো হয়েছিল তার পূর্ণাঙ্গ কোনো তদন্ত এখনও জাতির সামনে প্রকাশ করা হয়নি। বিশেষ করে সেনাবাহিনীর যে তদন্ত করেছিল সে তদন্ত এখনও আলোর মুখ দেখেনি। ফলে স্বাভাবিকভাবে জাতির সামনে প্রশ্ন থেকেই গেছে, এই ভয়াবহ রক্তাক্ত ঘটনার পিছনে মূল কারা ছিল, পরিকল্পনাকারী কারা ছিল। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সর্বোচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ নিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির 55তম ব্যাচের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি এ খাতে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই খাতের উন্নয়নে কাজ শুরু করেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। 1973 সালে তিনি গড়ে তুলেছিলেন বাংলাদেশ মেরিন একাডেমি। মাঝের সরকারগুলো এই খাতের উন্নয়নে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। 75 পরবর্তী যারা ক্ষমতা এসেছিল তারা কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। জেনারেল জিয়াউর রহমান, জেনারেল এরশাদ বা খালেদা জিয়া, তাদের কোনো উদ্যোগই ছিল না, বা তার দেশটাকে চিনতো না, জানতোও না। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, যে সমুদ্র সম্পদ আমরা আমাদের অর্থনৈতিক কাজেও ব্যবহার করতে পারি। বাণিজ্য ও যোগাযোগের নৌপথের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথে এ খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। সুযোগ তৈরি করা হচ্ছে উন্নত শিক্ষা ও কর্মসংস্থানের। আমাদের বে অফ বেঙ্গল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেল, গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকে চলে। তাছাড়া আমাদের নদীগুলিকে আমরা নাব্যতা ফিরিয়ে এনে এই নদীমাতৃক বাংলাদেশের নৌপথকে আরও উন্নত, আরও সচল আমরা করে দিচ্ছি, যেন আমাদের দেশের আভ্যন্তরীণ পণ্য পরিবহন এবং আন্তর্জাতিক পর্যায়ে পণ্য পরিবহন আমরা খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে করতে পারি। শপথ নেয় 192 ক্যাডেটকে প্রধানমন্ত্রী তাগিদ দেন সর্বোচ্চ নিষ্ঠা
ও সততার সাথে পেশাগত দায়িত্ব পালনের। যখন যে দেশে যাবে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি সেটাও আদান প্রদান করতে পারবে এবং অন্য জায়গা থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে আসতে হবে। নিজ দায়িত্ব সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সাথে পালন করতে হবে, যাতে বিদেশে বাংলাদেশে ভাবমূর্তি উজ্জ্বল হয়। মেইন একাডেমি লেকে 2টি ট্রেনিং লাইফবোট কমিশন ও কোস্ট সিগারেটদের জন্য 120 জন ধারণ ক্ষমতার নবরূপায়িত বন্টক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ডাক্তারি পড়া শেষ করে জানতে পারলেন মেডিকেল কলেজের নিবন্ধন ছিল ভুয়া। এমন জালিয়াতি করেছে রংপুরের নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজ। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন বাংলাদেশ ও নেপালের 250 শিক্ষার্থী। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। এমবিবিএস পাশ করে ডাক্তারি শুরু করবার কথা ছিল এসব শিক্ষার্থীর, কিন্তু এখন তাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে শিক্ষার স্বীকৃতি আদায়ের জন্য। রংপুর ক্যাম্পাসে আন্দোলনের পর তারা মানববন্ধনে দাঁড়ান ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে। শিক্ষার্থীরা জানান 2001 সালে চালু হওয়া নর্দার্ন মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয় 2014 সালে, কিন্তু সনদ জাল করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে 2014-15 শিক্ষাবর্ষ থেকে 250 শিক্ষার্থী ভর্তি করে তারা। প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় 25 থেকে 30 লাখ টাকা। ইন্টার্ন করতে গিয়ে তারা দেখেন কলেজের রেজিস্ট্রেশনই ভুয়া। ফাইনাল ইয়ারে আসার পরে যখন দেখি আমাদের সিনিয়র ভাইয়া আপুরা 1 বছর ধরে বসে আছে, তারা ইন্টার্নিতে জয়েন করতে পারতেছে না, তখন আমরা বুঝতে পারি যে আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নাই। আমাদের রেজিস্ট্রেশন না থাকার কারণে আমরা ইন্টার্নশিপে জয়েন করতে পারবো না, আমাদের ডাক্তারি করার কোনো মানে হবে না। আমরা বড় বড় পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে তারপর ভর্তি হয়েছি। আমরা 250 জন আছি, আমাদেরকে অন্য মেডিকেলে মাইগ্রেশন করে দেওয়া হোক এবং আমাদের যে ডকুমেন্টসগুলো আমাদের মেডিকেলে কলেজে আছে সেগুলো আমাদেরকে বিনা শর্তে আমাদেরকে দেওয়া হোক। নর্দার্ন মেডিকেলে 2 ব্যাচে নেপালের 32 জন শিক্ষার্থীও ভর্তি হন। তারা পত্রিকায় বিজ্ঞাপন দেখে দূতাবাসের মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া শেষ করেন, কিন্তু এমন প্রতারণায় তারা হতাশ। আমার নেপাল থেকে হচ্ছে এনওসি, নো অবজেকশন লেটার, এটা সবই নিয়ে আমরা আসি, সবই অথেন্টিক লেটার দেখাইছি, কিন্তু এখানে আসার পর আমাকে জানা হচ্ছে এটা সবই ভুয়া। যত আছে 4th ইনস্টলমেন্ট পর্যন্ত আমরা সবাই পে করছি। রংপুরে পড়াশোনা করি আমরা, কিন্তু এখানে ঢাকায় রাস্তায় ঘুরায় বেড়াচ্ছে। কলেজ তো একদম ভালো না, একটা খারাপ, অনেক খারাপ। আমরা চাই কি কলেজ দিকে আমরা অতি দ্রুত মাইগ্রেশন চাই। 2016 সালে কলেজটিকে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি বন্ধ করার নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তারপরও 2019-20 শিক্ষাবর্ষেও তারা শিক্ষার্থী ভর্তি করে। ব্যবস্থা তো আর কঠিন ব্যবস্থা না, সেখানে হলো ছাত্র, শিক্ষক এবং সবকিছুর মঙ্গল কামনা করে যেভাবে হবে সেটা। বেসরকারি কলেজের নীতিমালা অনুসারে কোনো কলেজের অনুমোদন বাতিল হলে শিক্ষার্থীদের অন্য কলেজে স্থানান্তরের সুযোগ দিতে হবে। মাইগ্রেশন, তারপরে ওই যে ইন্টারনেট এটা পিওরলি গভর্নমেন্টের কাজ। আমাদের কাজ হলো অনুমোদন দেব কি দেব না, সেই অনুমোদনটা আমরা দিব, সরকার ডিস্ট্রিবিউট করে দেয়, আমরা প্রি রেজিস্ট্রেশন দিয়ে দেবো। এ ধরনের প্রতারণা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে হল ছেড়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরে হলগুলোতে পুনরায় তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কয়েকদিন আগে গেরুয়া বাজারে ক্রিকেট খেলা নিয়ে এলাকাবাসীর সাথে সংঘর্ষের পর আশপাশের মেসে থাকা ছাত্ররা তালা ভেঙে হলে ওঠেন। পরে এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমঝোতার পর শিক্ষার্থীরা হল ছেড়ে যায়। এদিকে ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 250 জনের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সামাজিক মূল্যবোধ তৈরিতে সংবাদ মাধ্যমকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে ইংরেজি দৈনিক পত্রিকা দি বিজনেস ইনসাইডারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নেতিবাচক তথ্য সংগ্রহে সাংবাদিকদের আগ্রহ বেশি, তবে উন্নয়ন ও সমৃদ্ধিকে উৎসাহিত করতে ইতিবাচক খবরের প্রচার বাড়ানো প্রয়োজন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন অব্যাহত আছে, তবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। অনেকের মধ্যে ধারণা আছে গুড নিউজ ইজ নো নিউজ, ব্যাড নিউজ ইজ দ্য নিউজ। সুতরাং সেইটা যদি করা হয় তাহলে বিজনেস কমিউনিটি বা ব্যবসা কিংবা আমাদের ইনভেস্টমেন্ট সেটি খুব একটা উপকৃত হবে না। মানুষকে আশাবাদী করতে হয়। একটি রাষ্ট্রের মানুষের মধ্যে যখন
এনথুজিয়াজম থাকে না, আশা থাকে না, উৎসাহ থাকে না, ভবিষ্যতের স্বপ্ন থাকে না, সেই জাতি কিন্তু এগোতে পারে না। মানসম্পন্ন ঔষধ বিক্রি ও গ্রাহক সেবা দিয়ে লাস ফার্মা দেশের মানুষের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বুধবার লাজ ফার্মার রংপুর শাখা পরিদর্শন করে এই মন্তব্য করেন তিনি। এ সময় লাজ ফার্মা ফ্রাঞ্চাইজির পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভেজালমুক্ত ঔষধ বিক্রি তাদের প্রতিষ্ঠানের প্রথম অঙ্গীকার। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তোপো। উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র রংপুরে দেশের অন্যতম ওষুধ বিক্রেতার প্রতিষ্ঠান লাজ ফার্মার শাখা বুধবার পরিদর্শন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, ওষুধের গুণগত মান বজায় রাখতে ফার্মেসিগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সেক্ষেত্রে লাজ ফার্মা সরকারের মডেল ফার্মেসির নির্দেশনা মেনেই সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। লাজ ফার্মা বহুদিন যাবৎ স্বাধীনতার পরের থেকেই আমরা দেখে আসছি লাজ ফার্মা শুরু করে তাদের যাত্রা। প্রথম আমার যদ্দূর মনে পড়ে মিরপুর রোডে কলাবাগানের প্রথম তাদের ব্রাঞ্চ ছিল, সেখান থেকে আজ সারা বাংলাদেশে তারা ছড়িয়ে পড়েছে। সরকার ঘোষিত যে নীতিমালা মডেল ফার্মেসি হিসাবে যে সরকার যে ঘোষণা দিয়েছিলেন, লাজ ফার্মা তার সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করে নেয়। লাজ ফার্মার ফ্র্যাঞ্চাইজির পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, লাজ ফার্মার প্রতিটি শাখা গ্রাহকদের চাহিদা অনুযায়ী নির্ভেজাল এবং সর্বোৎকৃষ্ট মানের ওষুধ বিক্রি করছে। এ কারণে এর সুনামও দেশব্যাপী স্বীকৃত। মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোনো ওষুধ প্রেসক্রিপশন ছাড়া যাতে বিক্রি করা না হয়। আমরা ওষুধ বিক্রিতে পৃথিবীতে এখন শ্রেষ্ঠ স্থানের দিকে চলে যাচ্ছি এবং আমরা মনে করি বাংলাদেশ ওষুধ বিক্রিতে আরও এগিয়ে যাবে। রংপুরের এই অনুষ্ঠানে এটিএন বাংলার পরিচালক নাহিদ রহমান উপস্থিত ছিলেন। লাজ ফার্মা যে এটাতে আমি আসতে পেরে নিজেকে খুব ধন্যবাদ মনে করছি, আর আমার ভিতর থেকে আন্তরিকভাবে দোয়া এবং শুভেচ্ছা লাজ ফার্মার জন্য। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সদরুল আলম দুলু এবং রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার উপস্থিত ছিলেন। আস্থার জায়গাটা, বিশ্বাসের জায়গাটা এটা লাজ ফার্মা করতে পেরেছে এবং সেবা দেওয়ার ক্ষেত্রে সবাইকে একইভাবে ট্রিটমেন্ট দিতে হবে যাতে সব ক্লায়েন্টই সমান এবং সঠিক ওষুধটা যেন মানুষ পায়। দেশে নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে কঠোর নজরদারির দাবিও জানান বক্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার শেয়ার বাজারের খবর। আর্থিক প্রতিষ্ঠানের নগদ লভ্যাংশের হার 15% মধ্যে সীমাবদ্ধ রেখে লভ্যাংশ ঘোষণায় নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, যে সকল প্রতিষ্ঠান সংরক্ষিত সম্পদ না রেখে বাংলাদেশ ব্যাংক হতে ঘাটতি সমন্বয়ে সুবিধা ভোগ করছে, সে সকল প্রতিষ্ঠান সম্পূর্ণ সম্পদ সংরক্ষণের পূর্বে কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করবে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে সর্বোচ্চ 5% স্টক লভ্যাংশ ঘোষণা করতে পারবে। আর যেসব প্রতিষ্ঠানের শ্রেণীকৃত ঋণের হার 10% বেশি রয়েছে, সেসব প্রতিষ্ঠান পূর্বানুমোদন ছাড়া কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা করবে না। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকারি প্রণোদনা না থাকায় ব্যাপক সম্ভাবনা থাকার পরও আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন খাগড়াছড়ির চাষিরা। তারা বলছেন, জেলার উর্বর মাটি ও অনুকূল পরিবেশ আখ চাষের জন্য উপযোগী। তবে গেল মৌসুমে আখের ফলন ভালো হলেও করোনা পরিস্থিতির কারণে বিক্রি করতে না পারায় আগুনে পুড়িয়ে অনেক আখ নষ্ট করা হয়েছে। এজন্য বিকল্প চাষাবাদের কথা ভাবছেন তারা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে তৈরি জনসন অ্যান্ড জনসনের করোনা ভাইরাস ভ্যাকসিনের একটি ডোজই কার্যকর ও নিরাপদ বলে জানিয়েছেন মার্কিন ঔষধ নিয়ন্ত্রক সংস্থা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, সপ্তাহের শেষ নাগাদ ভ্যাকসিনটির অনুমোদন দিতে পারে দেশটির ঔষধ প্রশাসন।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন FDA জানায় ভ্যাকসিনটি করোনায় আক্রান্ত গুরুতর রোগীদের ক্ষেত্রে 85% পর্যন্ত কার্যকর। দামের দিক থেকেও এই ভ্যাকসিনটি ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন থেকে সুলভ। পাশাপাশি এটি সাধারণ ফ্রিজেও সংরক্ষণ করা সম্ভব। এ কারণে যুক্তরাষ্ট্রে তৈরি করোনার তৃতীয় টিকাটি বিশ্বজুড়ে এ ভাইরাস রোধে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। এবারে জানাবো পারটেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্রথম লেগের খেলায় জয় পেয়েছেন ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। বরুশিয়া মনশেনগ্লাডবাখকে 2-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে থাকল ম্যানচেস্টার সিটি। অন্য ম্যাচে 10 জনের দলে পরিণত হওয়া আটলান্টার বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আরও এগিয়ে যাওয়ার ভালো সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি জিনেদিন জিদানের দল। খেলার 17 মিনিটে মদিকে ফাউল করায় ফ্রয়লারকে লাল কার্ড দেখালে 10 জনের দলে পরিণত হয় আটলান্টা। তবে সুবিধাটা কাজে লাগাতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। আটলান্টাকে চেপে ধরলেও সফলতা পাচ্ছিল না জিদানের দল। শেষ পর্যন্ত 86 মিনিটে মদির গোলে কষ্টার্জিত জয় পায় রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখের উপর আধিপত্য বিস্তার করেই জয় পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। শুরু থেকেই বেশ রক্ষণাত্মক খেললেও খেলার 29 মিনিটে বের্নার্দো সিলভার গোলে পিছিয়ে পড়ে মনশেনগ্লাডবাখ। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে জার্মান ক্লাবটি, কিন্তু সফলতা আসেনি। উল্টো খেলার 65 মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের গোলে ব্যবধান বাড়ায় ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে মূল্যবান দুটি অ্যাওয়ে গোলের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। সেই সাথে সব ধরনের প্রতিযোগিতায় টানা 19 ম্যাচ জিতল ম্যানচেস্টার সিটি। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা, 24 মে থেকে নেওয়া হবে পরীক্ষা। পিলখানা ট্র্যাজেডির 1 যুগ আজ, এত বছরও বিচারের রায় কার্যকর না হয় ক্ষোভ স্বজনদের। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ নিতে তরুণদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। এবং নিবন্ধন জালিয়াতির অভিযোগ রংপুরের নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজের বিরুদ্ধে, অনিশ্চয়তায় বাংলাদেশ ও নেপালের 250 শিক্ষার্থী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।